আজ সকালে যখন মালতী দেবী ঘুম থেকে উঠলেন তখন প্রতিদিনের মতো তিনি রান্নাঘরে গিয়ে চা বানালেন। এটা তার বহু দিনের পুরনো অভ্যাস ছিল। প্রতিদিন সকালেই তিনি নিজের আর স্বামীর জন্য চা বানাতেন এবং ওনাকে ডাকতেন। তারপর দুজনে মিলে ব্যালকনিতে বসে চা খেতেন আর বিভিন্ন ধরনের গল্প করতেন। কিন্তু আজ তিনি শুধু এক কাপ চা বানিয়েছিলেন। চা হাতে করে মালতী দেবী ব্যালকনির দিকে আসছিলেন। তখনই তার চোখ পড়ল সামনের দেওয়ালে সাজানো সুরেশবাবুর ছবির দিকে, আর সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে এক তীব্র যন্ত্রণা ছুটে গেল। ছবিতে মালা পরানো ছিল, সেই মালা যেন 20 দিন আগে ঘটে যাওয়া সেই নিঃশব্দ ঘটনার সাক্ষী ছিল, যা মালতী দেবীকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। মালতী দেবীর চোখ দিয়ে অশ্রুধারা বয়ে পড়ল। সেই অশ্রুতে কতটা যন্ত্রণা লুকিয়ে ছিল তা কেউ বুঝতে পারবে না। ছবির দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি কত খেয়াল রাখতেন আমার প্রতিটি চাহিদা আপনিই তো পূরণ করতেন। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে আপনিই ছিলেন। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আমাকে ছেড়ে অনন্ত যাত্রার পথে চলে গেলেন? আমাকে এখন কে রক্ষা করবে, কে দেখবে? আমার ছোট বড় ইচ্ছার খেয়াল কে রাখবে? মালতী দেবী ছিলেন সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত 65 বছর বয়সী এক মহিলা। চাকরির সময় তিনি ভেবেছিলেন অবসর নেওয়ার পর তিনি স্বামী ও তার 2 ছেলের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাবেন। তিনি চাকরি থেকে অবসর নেবেন এবং জীবনে যে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয়নি এখন সেগুলো পূরণ করবেন। নিজের স্বামীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, গল্প করবেন এবং সুখের জীবন কাটাবেন। কিন্তু কে জানতো যে জীবন সামনে কী রং দেখাবে? এই বয়সে এসে মালতী দেবী একেবারে একা হয়ে গেছিলেন। এখন তো কারোর ভরসার আশা করতেও ইচ্ছে করে না। যেসব ছেলেদের কাছ থেকে কখনো ভরসার আশা করেছিলেন তারা তো অনেক আগেই মা বাবাকে ভুলে গিয়েছিল এবং নিজের জীবনে নিজের নতুন জগৎ গড়ে তুলেছিল। মালতী দেবীর জীবন ছিল একেবারে অদ্ভুত এবং শূন্যতায় ভরা। এমন এক যন্ত্রণা যা কেবল তিনি অনুভব করতে পারতেন। চেয়ারে বসে বসে মালতী দেবী কখন যেন ঘুমিয়ে পড়লেন, আর তার মন ঘিরে রয়েছিল শুধু তার স্বামীর স্মৃতিগুলো। এই বড় বাড়িতে এক সময় এমনও দিন ছিল যখন প্রতিটি কোণ মুখর হয়ে উঠত হাসি আর আনন্দে। পরিবারের আনন্দঘন মুহূর্তগুলো সেই সমস্ত ঘটনার সাক্ষী ছিল। সুরেশবাবু বাইরে থেকে বাড়ি ফিরে দূর থেকে ডাক দিতেন, কি গো সুমিতের মা, কোথায় তুমি? এক গ্লাস জল দাও না। সঙ্গে সঙ্গেই মালতী দেবী রান্নাঘর থেকে জল নিয়ে আসতে আসতে বলতেন, আচ্ছা ঠিক আছে, এত তাড়াহুড়ো করছো কেন? এক জায়গায় চুপ করে বসো না। ও অমিতের বাবা, জানো আজকে কি হয়েছে? এভাবেই একটা দুটো কথায় তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলতেন। তারপর তারা অনুভব করতেন যে তারা একে অপরকে নিজেদের ছেলে মেয়ের নামে ডেকে কতটা আনন্দ উপভোগ করেন। আসলে মালতী দেবী নিজের ছোট ছেলে সুমিতকে একটু বেশি ভালোবাসতেন, তাই সবাই তাকে সুমিতের মা বলেই ডাকত। আর সুরেশবাবু বড় ছেলে অমিতের প্রতি একটু বেশি টান অনুভব করতেন, তাই মালতী দেবী তাকে অমিতের বাবা বলেই ডাকতেন। তবে সত্যি কথা বলতে তাদের দুজনের জীবনই ছিল 2 ছেলেকে ঘিরে। এভাবে মজায় মজায় তাদের দিন কাটত। তাদের 2 ছেলের মধ্যে মাত্র 3 বছরের ব্যবধান ছিল। তারা ছেলেদের সেরা শিক্ষা দিয়েছিলেন, ভালোভাবে মানুষ করেছিলেন। এখন শুধু বাকি ছিল তাদের কেরিয়ার গড়ার এবং সংসার তৈরি করে দেওয়ার। সুরেশবাবু চাইতেন বড় ছেলে অমিত তার ব্যবসায় সাহায্য করুক, কিন্তু অমিতের ব্যবসায় কোনো আগ্রহ ছিল না। সে বিদেশে চাকরি করতে চেয়েছিল, এমন চাকরি যা তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে, তাকে আরও বেশি উন্নতির দিকে এগিয়ে দেবে। সে জীবনে এগিয়ে যেতে চেয়েছিল, অনেক বড় হতে চেয়েছিল। একদিন সে তার বাবাকে নিজের মনের ইচ্ছে জানালো। তখন সুরেশবাবু তাকে বলল, কিন্তু বাবা, তুই যদি বিদেশে চলে যাস তাহলে আমাদের দোকানের কি হবে? আমি তো ভেবেছিলাম আমার ছেলেরা দোকান সামলাবে, আর তুই বড় ছেলে, তুই যদি দোকান না সামলাস কে আমার দোকান সামলাবে?
আর দেখ বাবা, চাকরি তো চাকরি হয়। চাকরি করে তুই শুধু কয়েক হাজার টাকা হয়তো রোজগার করতে পারবি, কিন্তু যদি নিজের ব্যবসা চালাস তাহলে তো লাখ লাখ টাকা রোজগার করতে পারবি। অমিত বলল, কিন্তু বাবা, যদি দোকানই সামলাতে হতো তাহলে আমাকে এত পড়াশোনা করালে কেন? এত পড়াশোনা করার তো কোনো দরকার ছিল না। আর দোকান সামলানোর জন্য অত পড়াশোনার দরকারও হয় না। অশিক্ষিত মানুষও দোকান সামলাতে পারে। আমি ঠিক করেছি, বিদেশে গিয়ে একটা ভালো চাকরি খুঁজে সেখানেই চাকরি করে সেটেল হয়ে যাব। আমার কথা বোঝার চেষ্টা করো বাবা। পড়াশোনা তো অনেক করেছি, আর পড়াশোনা করে সেগুলো যদি কাজে না লাগাই তাহলে তার তো কোনো মানেই হলো না। এছাড়াও নতুন প্রযুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে আরও উন্নত করতে চাই আমি। নিজের ব্যবসা সামলানো অশিক্ষিত মানুষের কাজ নয়। আর পড়াশোনা শুধু চাকরির জন্য হয় না, দৌড়ঝাঁপের কাজের জন্য তো আমাদের কাছে অনেক কর্মচারী আছেই। আমি তো তোমাকে শুধু হিসাব রক্ষার জন্য রাখতে চাইছিলাম। আমি চাইছিলাম তুমি আমাদের ব্যবসার হিসেব রাখো। আর যদি ব্যবসা পছন্দ নাই হয় তাহলে ইচ্ছে মতো কোনো অন্য ব্যবসা দেখো, অথবা তোমার যদি চাকরি করতে ইচ্ছে হয় তুমি অন্য কোথাও চাকরি করো, কিন্তু দেশ ছেড়ে যেও না। নিজের বাবা মার দেখাশোনা করাটা তোমার কর্তব্য। আমাদের বয়সকালে যদি তুমি আমাদের সঙ্গে না থাকো তাহলে আমাদের কে দেখবে? এভাবে সুরেশবাবু নিজের বড় ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অমিত বুঝতে রাজি ছিল না। তখনই তার ছোট ছেলে সুমিত বলল, তুমি কি বলছো ভাই? বাবা মা যারা আমাদের জন্ম দিলেন, লালন পালন করে বড় করলেন, তাদের ফেলে রেখে চলে যাওয়ার কথা ভাবছো? কিন্তু অমিত পাল্টা উত্তর দিয়ে বলল, শোন, তুই এই সমস্ত কিছু বুঝবি না। তোর তো মায়ের আঙুল ধরে হাঁটার অভ্যাস। তোদের মতো মানুষ জীবনে কখনো উন্নতি করতে পারে না, সফল হতে পারে না। দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর তুই কুয়োর ব্যাঙ হয়ে রয়ে গেছিস। কিন্তু আমি তোর মতো নই। মায়ের আঁচল ধরে লিপ্টে থাকার মতো আমার অভ্যাস নয়। অমিত কারো কথাই শুনতে রাজি ছিল না, তাই বাবা মাও চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করল। অনেক চেষ্টা তহবিলের পর অবশেষে অমিত ভিসা পেয়ে গেল এবং একদিন বিমানে চেপে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ডলারের চকচকে দুনিয়ায় সে নিজের বাবা মার দুঃখ কষ্ট দেখতে পেল না, অনুভব করতে পারল না মায়ের চোখের জল। কিন্তু বড় ছেলে এইভাবে বিদেশে চলে যাওয়ায় মালতী দেবী খুব কষ্ট পেয়েছিলেন। তখন সুরেশবাবু বলেছিলেন, এত চিন্তা করো না মালতী, হয়তো আজকের প্রজন্ম এভাবেই নিজের জীবন কাটতে চায়, এভাবেই নিজেকে আরও বেশি উন্নত করতে চায়। তারা হয়তো বাবা মার দুঃখ কষ্ট কখনো অনুভবই করতে পারে না। তখন মালতী দেবী কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু বাবা মা তো সন্তানদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, রাত দিন খেটে যায়, নিজের সব স্বপ্ন বিসর্জন করে সন্তানদের ভবিষ্যতের জন্য শুধু দিন রাত খেটে চলে। তাহলে কেন সন্তানরা শুধু নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাবা মাকে এইভাবে ঠেলে সরিয়ে দিয়ে নিজেদের জীবন কাটাতে ব্যস্ত হয়ে পড়ে? কেন তারা বাবা মার কথা একবারও ভাবে না? সুরেশবাবু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না মালতী, তোমার ছোট ছেলে সুমিত তো আছে। সুমিত ছেলেবেলা থেকেই লাজুক স্বভাবের ছিল। বড় ভাই অমিতের এক্কেবারে বিপরীত। সে কখনো মা বাবার আঙুল ধরে হাঁটার অভ্যাস ছাড়েনি। বড় ভাইয়ের বিদেশ চলে যাওয়ার পর সুরেশবাবুর সমস্ত আশা ভরসা সুমিতের ওপরেই এসে পড়ে। অন্ততপক্ষে সুমিত হয়তো তার কথা বুঝবে, এই আশায় তিনি ছিলেন। অমিতের বিদেশ চলে যাওয়ার পর সুমিত মায়ের হাত ধরে বলেছিল, আপনাদের ফেলে আমি জীবনে কখনো কোথাও যাব না। এই দুনিয়ার সমস্ত ধন সম্পত্তিও যদি আমার পায়ে রেখে দেওয়া হয় তবুও আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। কিন্তু সুমিতের জীবনে প্রেরণা চলে আসলো। প্রেরণা যে দুনিয়ার সমস্ত ধন সম্পদের চেয়েও বেশি মোহময়ী ছিল তার জন্য। প্রেরণা রূপের মোহে সে একেবারে জড়িয়ে পড়েছিল এবং বাবা মাকে ভুলতে বসেছিল। এদিকে প্রেরণাও এমন একটি ছেলের খোঁজ করছিল যাকে সে হাতের ইশারায় নিজের আঙুলের উপর নাচাতে পারে। আর সুমিত ছিল তার জন্য একদম পারফেক্ট স্বামী হওয়ার উপযুক্ত। তার ধারণা ছিল স্বামী যদি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে তাহলে স্ত্রী সব সময় সুখী থাকে। এদিকে প্রেরণা ছিল এক ধনী ও আধুনিক পরিবারের মেয়ে, দুই ভাইয়ের একমাত্র বোন।
ছোটবেলায় তার মা মারা গেছিলেন। তার বাবা কোটি টাকার ব্যবসা সামলাতে দেশের নানা জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং নিজের ব্যবসার শাখা ছড়িয়ে দিতেন। সুমিতের বাবার ব্যবসা তার তুলনায় অনেক ছোট ছিল। এদিকে কলেজের অর্ধেকের বেশি ছেলে প্রেরণার প্রেমে পাগল ছিল। এক অবস্থায় সুমিতের মনে হতো প্রেরণা তাকে ভালোবেসে হয়তো তার উপরে কোনো দয়া করছে। প্রতিদিনের মতো কলেজের ক্যান্টিনে বসে কোল্ড কফি খাওয়ার সময় প্রেরণা সুমিতের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি তোমার বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে আসছো না কেন? আমার বাবার সঙ্গে কেন কথা বলিয়ে দিচ্ছ না? আসলে আমার বাবা তোমাদের সঙ্গে কথা বলতে চান। সুমিত অবাক হয়ে বলল, তোমার বাবা আমাদের সঙ্গে কথা বলতে চান? কিছুদিন আগে তো আমাকে দেখে মনে হলো উনি একদম আমাকে দেখে খুশি নন। তখনই প্রেরণা বলল, আরে সুমিত, তুমি বড্ড বোকা জানো তো। যদি তোমাকে দেখে খুশি না হতেন তাহলে তোমার বাবা মাকে কেন ডাকতে চাইতেন? আরে বাবা, আমাদের বিয়ের পাকা কথা বলার জন্যেই তো ডাকতে চাইছেন। কেন বোঝো না বলো তো? তুমি বড্ড বোকা জানো তো। আরে বাবা, বিয়ের ব্যাপার তো বড়রা মিলেই ঠিক করেন, তাই না? সুমিত, তুমি একটা কাজ করো, এই রবিবার দিন তোমার বাবা মাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। সোমবার আমার বাবা আবার বিদেশে চলে যাচ্ছেন। বিদেশ থেকে ফিরে তাহলে আমাদের বিয়ের তারিখটা পাকা করে দেবেন, তা না হলে আবারও কত মাস দেরি হয়ে যাবে। সুমিত, আমি তোমাকে ছেড়ে তো থাকতেই পারছি না। তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলে ভালো হয় না? প্রেরণার কথা শুনে সুমিত একটু লজ্জা পেয়ে গেল। সে বলতে লাগলো, প্রেরণা, আমি তো মা বাবাকে এই ব্যাপারে এখনো কিছুই বলিনি। প্রেরণা প্রচণ্ড রেগে গেল। সে বলতে লাগলো, আরে এখনো পর্যন্ত মা বাবাকে কিছুই বলনি? কিসের ভয় তোমার এত? আমি কি কোনো দিক থেকে কম কিছু? আমাকে দেখতে সুন্দর, আমি পড়াশোনা জানি, তোমার বাবা মা আমাকে কেন মেনে নেবেন না? শুধু শুধু তুমি এই সময়গুলো নষ্ট করছো জানো তো। এমনি তো কোনো ব্যাপারে কিছু কথা বলতেই পারো না, আর সাধারণ বিয়ের কথা বলতেও তুমি লজ্জা পাচ্ছ। আমার এতে খুব রাগ হচ্ছে। তুমি একদম এইসব কাজ করবে না। তুমি আজই বাবা মাকে সমস্ত কিছু জানাবে। তখনই সুমিত বলতে লাগলো, আরে তুমি এত রাগ করছো কেন প্রেরণা? আসলে নিজের বিয়ের কথা নিজের বলতে একটু কেমন যেন লজ্জা লাগছে। বুঝতে পারছি না নিজের বিয়ের কথা নিজের মুখে কিভাবে বলবো। তখনই প্রেরণা তার দিকে তাকিয়ে বলতে লাগলো, একটা কথা বলবে তাতে এত কথা বাড়িয়ে চড়িয়ে বলছো, এত লজ্জার কি আছে? তোমার বাবা মা কি তোমাকে এখনো ছোট্ট বাচ্চা মনে করেন, নাকি তুমি নিজেকে একটা ছোট্ট বাচ্চা ভেবে বসে আছো? তুমি যদি বলো তাহলে আমি নিজেকে তোমার বাবা মার সঙ্গে কথা বলে আসি। এতে সুমিত তাড়াহুড়ো করে বলল, আরে না না প্রেরণা, তুমি এমন কাজ করো না। তুমি যদি এমন করো তাহলে বাবা মা অনেক কিছু ভেবেচিন্তে এই সম্পর্ক অস্বীকার করে দেবেন। প্রেরণা অবাক হয়ে বলল, আরে এত সামান্য কারণে সম্পর্ক অস্বীকার করবেন? তোমাদের পরিবারে কি মেয়েদের কথার কোনো মূল্য নেই? মেয়েদের কথা বলার কোনো অধিকার নেই? তাদের নিজস্ব কোনো মতামত নেই? প্রেরণার কথা শুনে সুমিত হতভম্ব হয়ে গেল। বুঝতে পারছিল না কিভাবে প্রেরণাকে বোঝাবে। অবশেষে বলল, না প্রেরণা, এমন কিচ্ছু নয়। তবে আমাদের পরিবারে এমন মেয়েদের পছন্দ করা হয় না নিজেরাই শ্বশুর বাড়িতে গিয়ে নিজের সম্বন্ধের কথা বলেন। বিয়ের মতো বিষয়ে একটু শালীনতা আর নিয়ম মেনে করাই উচিত। সুমিতের কথায় প্রেরণা একটু টিপ্পনি কেটে বলল, ওহ বুঝেছি, তাহলে তোমাদের পরিবার এখনও পুরনো ধ্যান ধারণা আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে। সুমিত বলল, না এমনটা নয়। পুরনো সংস্কার কেন হতে যাবে? আমার মা নিজে একজন স্কুল টিচার। যদি পুরনো সংস্কার দ্বারা আবদ্ধ থাকতো তাহলে আমার বাবা কি আমার মাকে বাইরে বেরিয়ে কাজ করতে দিত? তুমি ভুল বুঝছো। ওরা আমাকে খুব ভালোবাসে, আমার পছন্দের কদর করে। প্রেরণা বলল, দেখো সুমিত, বিয়ের আগে এসব কথা পরিষ্কার হওয়া উচিত। আমি কোনো দম বন্ধ করা পরিবেশে থাকতে পারবো না। সুমিত হতবাক হয়ে গেল। সে প্রেরণাকে কোনোভাবেই হারাতে চায় না। দম বন্ধ করা পরিবেশ বলতে কি বলতে চাও? প্রেরণা বলল, জিজ্ঞেস করো সুমিত, নিজেকে জিজ্ঞেস করো। তুমি আমাকে যেমন ধরনের কথা বলছো তাতে তো আমার মনে হচ্ছে ওই বাড়িতে গেলে আমার দমটাই বন্ধ হয়ে যাবে। দেখো সুমিত, তুমি জানো আমি আধুনিক মনের মুক্ত চিন্তাধারার মেয়ে। আমার বাবা মাও আধুনিক মনোভাবের।
কোনোদিনও তারা আমার উপরে কোনোরূপ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়নি। আমার ভাইয়েরাও নিজেদের ইচ্ছে মতোই চলাফেরা করে। আমার বাবা বন্ধুবান্ধব নিয়ে ক্লাবে যায়, মাঝে মাঝে ড্রিঙ্কও করেন। এত স্বাধীন পরিবেশ ছেড়ে তোমাদের ওই গোড়া পরিবারে কিভাবে মেনে নেব? তুমিও তো জানো আমি যেখানে মানিয়ে নিতে পারি না সেখানে থাকতে পারি না। সুমিত বলল, এ তুমি কি বলছো প্রেরণা? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর তুমি বিয়ে করতে অস্বীকার করছো। প্রেরণা শান্ত গলায় বলল, না সুমিত, আমি তোমাকে বিয়ে করতে অস্বীকার করছি না। আমি তোমার বাবা মার সাথে থাকতে চাই না। আমি চাই বিয়ের পর তুমি আমার সঙ্গে থাকো আমাদের বাড়িতে। বিয়ের পরে আমরা অনেক আনন্দে নিজেদের জীবন কাটাবো। সুমিত চিন্তিত হয়ে পড়ল এবং বলল, কিন্তু প্রেরণা, আমি কিভাবে আমার বাবা মাকে ছেড়ে চলে যাব? প্রেরণা দৃঢ়ভাবে বলল, তুমি এমন বলছো যেন তোমার বাবা মা ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমার ছায়া ছাড়া চলতেই পারবেন না। যখন তোমার বড় ভাই ওদের ছেড়ে চলে যেতে পেরেছেন তখন তুমি কেন পারবে না? তাছাড়া বাবার প্ল্যান হলো আমাদের আমেরিকার শাখাটি দিয়ে দেবেন। আমেরিকায় আমাদের কোম্পানির যে শাখাটি রয়েছে সেটির দায়িত্ব তিনি আমার উপর দিতে চান। তারপর আমরা সেখানেই চলে যাব। সুমিত বলল, কিন্তু প্রেরণা, আমারও তো বাবা মার সঙ্গে থাকা উচিত। আমার বাবা মার দায়িত্ব তো আমার উপর রয়েছে। আমি যদি বিদেশে চলে যাই ওরা একা পড়ে যাবে। প্রেরণা বলতে লাগলো, ও মা, একা কেন থাকবেন? আশেপাশে ওনাদের কত আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে মিলেমিশে থাকবেন। এছাড়াও সন্তানরা যখন বড় হয়ে যায় তখন বাবা মার উচিত তাদের মুক্তভাবে বাঁচতে দেওয়া। প্রেরণার যুক্তি শুনে সুমিত শান্ত হয়ে গেল। এখন তারও মনে হচ্ছে যে প্রেরণা ঠিক বলছে, সে কিছু অন্যায় বলছে না। রাতে সুমিত বাড়ি ফিরে সাহস করে বাবা মাকে সব কথা খুলে বলল। সে বলল প্রেরণার কথা, প্রেরণার সিদ্ধান্তর কথা এবং আমেরিকায় যাওয়ার প্ল্যানের কথাও সে জানিয়ে দিল। সুরেশবাবু আর মালতী দেবী যেন ছেলের কথা শুনে বোবা কান্নায় ভেঙে পড়লেন। তাদের ছোট্ট ছেলেও তাদের সঙ্গে থাকবে না, তাদের আশা ভেঙে ফেলেছে। সুরেশবাবু ক্লান্ত স্বরে বললেন, তুমি কি চাও সুমিত? তুমিও কি আমাদের ছেড়ে চলে যেতে চাও? সুমিত মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ, আমি প্রেরণার সঙ্গে আমেরিকায় যেতে চাই। ওর বাবার ব্যবসা আমাকে সামলাতে দেবে বলেছে, আর আমেরিকায় থেকে এত বড় ব্যবসা সামলাতে পারলে আমারও জীবনে উন্নতি হবে। গভীর নিঃশ্বাস ফেলে সুরেশবাবু বললেন, তুমি যেতে চাও সুমিত? এ কথা শুনে মালতী দেবীর চোখ জলে ভরে গেল। তিনি বললেন, কিন্তু তুই আমাদের কথা একবারও চিন্তা করবি না বাবা? সুরেশবাবু গম্ভীর স্বরে বললেন, তুমি যেতে পারো সুমিত। মালতী দেবী তার কথা শুনে চোখে জল নিয়ে বললেন, এ তুমি কি বলছো? সুরেশবাবু কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ঠিকই তো আছে। পাখির ছানারাও যখন বড় হয়ে যায় তখন তারা বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। তারা তো কেবলমাত্র নিজেদের স্বাধীনতার জন্যই নিজের বাবা মার কাছে পড়ে থাকে। যতক্ষণ উড়তে পারে না ততক্ষণ তারা বাবা মার সঙ্গে থাকে, বাবা মার আশ্রয়ে থাকে। যখন ডানা গজিয়ে যায় তখন তো তারা উড়ে নিজেদের পথে চলে যায়। তাহলে ওরা কেন যাবে না? তোমার বড় ছেলে যা করেছে, ছোট ছেলে যে তেমনটা কিছু করবে না, এটাই তো আশ্চর্যের ব্যাপার। এ কথা বলতে বলতে সুরেশবাবুর চোখে জল চলে আসলো। তবে বাবা মার কথা শুনে সুমিতের যেন খুশির ঠিকানা রইল না। সে ফোন করে প্রেরণাকে সব ঘটনা জানালো এবং কিছুদিনের মধ্যেই প্রেরণার সঙ্গে তার বিয়েও হয়ে গেল। বিয়ের পর সুমিতের বউ হয়ে প্রেরণা শ্বশুর বাড়িতে এলো, তবে শুধু আনুষ্ঠানিক বিষয়টি পালন করার জন্য। এরপর সে আবার তার বাপের বাড়ি ফিরে গেল, তবে একা নয়, সুমিতকে সঙ্গে নিয়ে। কিছুদিন এইভাবেই কাটতে লাগলো। এখন সুরেশবাবুর শরীরটা আর আগের মতো ভালো যায় না। মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ হয়, দোকানেও যেতে পারে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি দোকানটা বিক্রি করে দেবেন। কিছুদিনের মধ্যে খরিদ্দার ঠিক হয়ে গেল আর দোকানটাও বিক্রি হয়ে গেল। কিছুদিন পরে সুমিতও নিজের স্ত্রী আর শ্বশুর বাড়ির সঙ্গে আমেরিকায় চলে গেল। আর এদিকে মালতী দেবী আর সুরেশবাবুর একা একা ওই বিশাল বাড়িতে জড়বস্তুর মতো পড়ে রইলেন। তাদের আশা ভরসা সব ভেঙে গেল। নিজেদের মনে পাথর রেখে ছেলেদের বিদায় জানিয়েছিলেন তারা।
তবে ভেতরে জমে থাকা কষ্ট দুঃখ তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যে বাড়িতে একসময় হাসি খুশি আর চাঞ্চল্য ছিল, সেখানে এখন নীরবতা বিরাজ করত। বাড়ির বড় বড় ঘর, লম্বা ও চওড়া বারান্দা, সুন্দর জানালা আর ঝরকা সব যেন তাদের গিলে খেতে আসছিল। বাড়ির আসল সৌন্দর্য তো সেই মানুষদের জন্যেই যারা সেখানে থাকে, না হলে ইট পাথরের বাড়ি তো একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়। তাই মাঝে মধ্যে দুই স্বামী স্ত্রী বসে বসে নিজেদের মন হালকা করতেন। তবে কথা ঘুরে ফিরে সেই ছেলেদের কথাতেই এসে থামত, আর চোখের জলেই সব ভিজে যেত। তাদের পুরো চেষ্টা ছিল ছেলেদের স্মৃতি থেকে দূরে সরার, কারণ এই স্মৃতি তাদেরকে যন্ত্রণা দিচ্ছিল। কিন্তু একবার যখন কোনো অভ্যাস দৃঢ় হয়, তখন তা ছাড়া সহজ হয় না। মালতী দেবী প্রায়ই নিজের বাড়ির কাজে ব্যস্ত থাকতেন, আর সুরেশবাবু সারা দিন ধরে বারবার পত্রিকা দেখতেন। মাঝে মধ্যে মালতী দেবীকে দিনভর খবর শোনাতে বসে থাকতেন। এইভাবেই তাদের দুজনের দিন কাটছিল। দুজনে একে অপরের ভরসায় দিন কাটাচ্ছিলেন। একদিন শীতের বেলায় সুরেশবাবু রোদ পোহাতে পোহাতে পত্রিকা পড়ছিলেন, আর মালতী দেবী রান্নাঘরে তরকারি রান্না করছিলেন। মালতী দেবী রান্না করতে করতেই জানালা দিয়ে আওয়াজ দিলেন, কি ব্যাপার, আজ কোনো খবর নেই আমাকে শোনানোর মতো? কিন্তু সুরেশবাবু কোনো উত্তর দিলেন না, পত্রিকা পড়তেই ব্যস্ত রইলেন। কিছুক্ষণ কেটে গেল, তবুও কোনো খবর শোনালেন না তিনি। মালতী দেবীর মনে একটু অদ্ভুত চিন্তা আসলো। তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, দেখলেন পত্রিকা মাটিতে পড়ে আছে, আর সুরেশবাবু চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছেন। তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। মালতী দেবী অবাক হয়ে কাছে গিয়ে নাড়া দিতেই হঠাৎ করে ওনার মাথাটা একদিকে ঢলে পড়ল। তার শরীরে তখন আর প্রাণ ছিল না। এটা দেখে মালতী দেবীর গলা থেকে এক হৃদয় কাঁপানো চিৎকার বেরিয়ে আসলো, এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে সমস্ত প্রতিবেশী আত্মীয় স্বজন জড়ো হয়ে গেল। সুরেশবাবুর ছেলেদের ফোনে খবর দেওয়া হলো তাদের বাবার মৃত্যুর সংবাদ। দুই ছেলে ফোনেই তাদের শোক প্রকাশ করলেন, তবে সঙ্গে সঙ্গে এটাও বলে দিল যে তারা আসতে পারবে না। তাই বাবার মৃতদেহের শেষকৃত্য তাদের ছাড়াই করতে হলো। ছেলেরা তো অনেক আগেই মা বাবাকে ভুলতে বসেছিল। বাবার মৃত্যুর পর মালতী দেবী যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেলেন। তার উপর আশেপাশে বসে থাকা আত্মীয় স্বজনদের কথাবার্তা তার মনে যেন তীরের মতো বিঁধতে লাগলো। এক আত্মীয় বলল, মা বাবা তো সারাটা জীবন নিজেদের কষ্ট সহ্য করে সন্তানদের বড় করেন, নিজেরা সব কিছু সহ্য করেন, কিন্তু সন্তানদের কোনো কষ্ট পেতে দেন না। আর সেই সন্তানরাই বড় হলে বাবা মাকে ভুলে যায়। তারাই তো বাবা মা বৃদ্ধ বয়সের ভরসা হয়, কিন্তু বৃদ্ধ বয়সে তো আর কেউ দেখতে চায় না। তাদের তো নিজের স্ত্রী সন্তানরাই তাদের জগৎ হয়ে ওঠে। পাশে বসে থাকা এক মহিলা বললেন, আজকের দিনে তো টাকাই সব কিছু। সম্পর্কের জায়গাটা টাকা দখল করে নিয়েছে। মর্যাদার বাঁধন ছিঁড়ে গেলেও কারো কিচ্ছু এসে যায় না। আশেপাশের অন্যান্য মহিলারাও তার কথায় সায় দিলেন। সবাই মিলে কথা বলছিলেন, আর মাঝে মাঝে গুম হয়ে বসেছিলেন। সঙ্গে মালতী দেবীও তাদের পাশে বসেছিলেন, শূন্য দৃষ্টিতে চেয়েছিলেন সামনের দিকে। দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে সব আত্মীয় স্বজনরাও একে একে নিজেদের বাড়ি ফিরে গেলেন। একা হয়ে বসেছিলেন মালতী দেবী। এখনও যেন স্বামীর মৃত্যুর শোক তিনি ভুলতে পারেননি। তিনি বুঝতে পারছিলেন না যে উনি কী করবেন। এই ঘটনার 20 দিন কেটে গেছে। মালতী দেবী তার স্বামী সুরেশবাবুর সেই আরামকেদারায় বসে চা খাচ্ছিলেন। স্বামীর কথা মনে করে ফের তার চোখ ভিজে উঠল। অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিলেন। দুপুর 2টো বাজতে চলেছে, কিন্তু তখনও তিনি সকালের জল খাওয়ার খাননি। চায়ের কাপও তেমনই পড়েছিল। ঠিক তখনই দরজায় বেল বাজল। মালতী দেবী নিজের এলোমেলো অবস্থা একটু গুছিয়ে নিলেন। চোখের জল মুছে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই দেখলেন তার শৈশবের বান্ধবী মিতা দাঁড়িয়ে আছে।
সামনে মিতাকে দেখে ওনার বুকের ভিতরে জমে থাকা এতদিনের কষ্ট যেন বাঁধ ভেঙে পড়ল এবং উনি তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। দেখ না মিতা, আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি একা একা নিজের জীবনটা কিভাবে কাটাবো। মালতী দেবীর এই অবস্থা দেখে মিতা দেবীর চোখেও জল চলে আসলো। তিনি বলতে লাগলেন, মালতী, আজই আমি সব কিছু জানতে পারলাম। তোমার সামনের ফ্ল্যাটের মিসেস ভট্টাচার্যর সঙ্গে আজকে দুপুরবেলা দেখা হয়েছিল, আর তারপরেই আমি সমস্ত কিছু জানলাম। শুনেই আমি তোমার কাছে চলে এসেছি, একটুও দেরি করিনি। কিছুক্ষণ কথাবার্তা বলার পর মালতী দেবী যখন চা করতে উঠলেন, হঠাৎ করে ওনার চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে আসলো, ওনার মাথাটা গুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মিতা দেবী ওনাকে ধরে সোফায় বসিয়ে দিলেন। মালতী, তোমার শরীর ঠিক নেই, আমি ডাক্তার ডাকছি, তুমি এক্ষুনি ডাক্তার দেখাবে। মালতী দেবী বললেন, না রে, আমার ডাক্তারের প্রয়োজন নেই, তুই এখানে পাশে বস, একটু রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাব। আসলে সকাল থেকে কিছু খাইনি তো, তাই দুর্বল লাগছে। কি, তুই সকাল থেকে এখনও কিচ্ছু খাসনি? বলেই মিতা দেবী তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন এবং মালতী দেবীর জন্য খাবার তৈরি করে আনলেন। তারপর মিতা দেবী আর মালতী দেবী দুজনে খাওয়ার খেলেন। মিতা দেবী বললেন, সাহস রাখ, এইভাবে ভেঙে পড়িস না, তোর এই অবস্থা দেখে তো তোর স্বামীও শান্তি পাবে না, ওনারও কষ্ট হবে। মালতী দেবী কাঁদতে কাঁদতে বললেন, কিভাবে সাহস রাখবো মিতা, দুই ছেলে তো আগে বিদেশে চলে গেছে, আর এখন স্বামীও ছেড়ে চলে গেল। এই বয়সে এই বিরাট ফাঁকা বাড়িতে এক মুহূর্তও থাকতে ভালো লাগে না আমার। এইভাবে বাঁচাও কি কোনো বাঁচা? শ্বাস নিতেও কষ্ট হয়। মিতা বলল, শান্ত থাক, দেখ মালতী, কঠিন সময় খুব সহজে কেটে যায় না, কঠিন সময় কাটতে একটু সময় লাগে, একটু অপেক্ষা কর, প্রত্যাশা ছাড়িস না, নিজের উপরে ভরসা রাখ, নিজের পায়ে দাঁড়া। দেখ, অতীত আর ভবিষ্যৎ নিয়ে বসে থাকলে মন ভারী হওয়া ছাড়া আর কিছুই হবে না। বর্তমানের সম্বন্ধে ভাব, বর্তমান নিয়ে বাঁচ, সব চিন্তা ভগবানের উপর ছেড়ে দে, তারপর দেখবি জীবনটা অনেক সরল হয়ে যাবে। তুই আমার কথা একবার ভেবে দেখেছিস? আজ থেকে 15 বছর আগে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন। চাকরি করে এক ছেলেকে মানুষ করেছি বড় কষ্টে, কিন্তু বিয়ের পরে সেও নিজের বউর সঙ্গে নিজের সংসার করতে ব্যস্ত হয়ে গেছে, আমাকে ভুলে গেছে। ছেলেকে যখন আড়ম্বরতা সম্পন্ন করে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সারা জীবন তো কাজ করেইছি, এখন একটু শান্তি পাবো, বাড়িতে বৌমা এসেছে, বৌমা যত্ন করবে, নাতিপুতি নিয়ে আনন্দে জীবন কেটে যাবে। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল যখন পুত্রবধূ স্পষ্ট বলে দিল যে সে আমার সঙ্গে থাকতে চায় না, আর ছেলেও তার কথা শুনে নতুন বাড়িতে আলাদা হয়ে গেল। একা একা জীবন কাটাচ্ছি। একা একা থেকেও কিন্তু আমি ভেঙে পড়িনি, নিজেকে সামলে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। টিউশন শুরু করেছি, কিছু আয়ও হয়ে যায় আর সময়ও কেটে যায়, মনটাও ব্যস্ত থাকে। মিতা দেবীর কথা শুনে মালতী দেবীর মনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি হলো। সত্যি মিতা দেবীর সাহস ছিল, তার সাহস প্রশংসনীয়। একা একা নিজের ছেলেকে মানুষ করার পরেও যখন ছেলের বউর কাছ থেকে প্রতারণা পেলেন, তিনি ভেঙে পড়েননি, তিনি আবার নতুন করে শুরু করার শক্তি দেখিয়েছেন। মিতা দেবী বললেন, বয়স নয়, আমাদের মনের শক্তিটাই আসল ব্যাপার। তারপর মিতা দেবী বলতে লাগলেন, আচ্ছা মালতী, এখন আমি চলি, কাল আবার আসবো তোর সাথে দেখা করতে। এমনটা বলে মিতা দেবী নিজের বাড়ির দিকে রওনা দিলেন। মিতা দেবীর কথা শুনে মালতী দেবীর মনে জোর আসলো। তিনিও ভাবতে লাগলেন, উনিও যদি এমন কিছু করেন তাহলে হয়তো ওনারও সময়টা কাটতে পারে। পরদিন সূর্য ওঠার সাথে সাথেই মালতী দেবী জেগে উঠলেন। দেখলেন জানালা দিয়ে সূর্যের লাল আভা ভেতরে প্রবেশ করছে। মনে হলো যেন সূর্য তার পাশে এসে দাঁড়িয়েছে তাকে সাহস জোগাতে। আজ তিনি ঠিক করে ফেললেন, অতীত ভুলে নতুন করে জীবন শুরু করবেন। ওদিকে আমেরিকায় সুমিত শ্বশুরের ব্যবসা সামলাচ্ছিল। যদিও সুমিতের উপস্থিতি প্রেরণার ভাইয়েদের বিশেষ ভালো লাগছিল না, কারণ সুমিত আসার পর তাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই নিত, আর উপরন্তু ব্যবসায় আরও একজন অংশীদারও বেড়ে গিয়েছিল।
কিন্তু বাবার ভয়ে তারা কিছুই বলতে পারতো না, মনে মনে ক্ষোভ প্রকাশ করত। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। সুমিত নিজেও নিজের বছরের পর বছর ধরে চলতে থাকা ব্যবসায় পরিবর্তন লক্ষ্য করছিল, কিন্তু সব কিছু জানার পরও সে কোনো ডিসিশন নিতে পারছিল না, কিছু ভাবতে পারছিল না। এদিকে প্রেরণা বিদেশে পৌঁছানোর পর তার যেন ডানা গজিয়ে গেছিল। সে তার সব সময় বিউটি পার্লারে, পার্টিতে, শপিংয়ে এবং টাকা ওড়াতেই ব্যস্ত হয়েছিল। একদিন প্রেরণার বাবা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ করেই তার গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে যায় এবং দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। প্রেরণার দুই ভাইয়ের চোখে সুমিত আগেই কাটার মতো বিঁধছিল। তারা চাইতো না যে তাদের বোন এবং তার বোনের জামাই তাদের সঙ্গে সেখানে থাকুক। বাবার মৃত্যুর পর তারা প্রেরণার ভাগ আলাদা করে দেয় এবং বোন ও বোনের জামাইকে বাড়ি থেকে বের করে দেয়। তারা প্রেরণাকে পরিষ্কার জানিয়ে দেয় এখন তাদের নতুন বাড়ি বানিয়ে থাকতে হবে। প্রেরণা কিছুই করতে পারল না, কারণ সুমিত তো মুখে কিছুই বলতো না। প্রেরণা ছোটবেলা থেকে আরাম আয়েশের মধ্যে বড় হয়েছিল। বাবা মা জীবিত থাকতে কোনো কষ্টের ধারে কাছে আসতে দেয়নি তাকে। পরিশ্রম কী জিনিস সেটা প্রেরণা জানতই না। সে শুধু চাইতো তার কাছে এত টাকা থাকুক যাতে সে ইচ্ছে মতো যা ইচ্ছে তা কিনতে পারে, যেমনভাবে খুশি তেমনভাবে তা খরচ করতে পারে। কিন্তু বাবার মৃত্যুর পরে তার দুই ভাই এবং দুই বৌদির ব্যবহার পুরোপুরি পাল্টে গেল। তারা তাদের স্বামীদের বোনের জামাইয়ের বিরুদ্ধে উস্কে দিতে লাগলো। এরপর প্রেরণার অংশ আলাদা করে দেওয়া হলো এবং তাকে তিরস্কার করে, অপমান করে বাড়ির থেকে বার করে দেওয়া হলো। এমন অবস্থায় প্রেরণা নিজেও আর তাদের সাথে থাকতেও চাইছিল না। যত তাড়াতাড়ি সম্ভব সে নিজের একটা নতুন বাড়ি বানাতে চাইছিল, কিন্তু এটা তো এত সহজ ছিল না, কারণ প্রেরণার ভাইয়েরা তাকে সম্পত্তির যতটুকু অংশ দিয়েছিল তা দিয়ে কোনো বড় বাড়ি বানানো সম্ভব ছিল না। প্রেরণা আর সুমিত খুব চিন্তায় পড়ে গেল। উপরন্তু প্রেরণা বিলাসিতার মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিল। তার এখন আর এই সাধারণ জীবন পছন্দ হচ্ছিল না। চিন্তার ভরে প্রেরণা ভাবতে লাগলো এখন কি করা যায়। তখন সে সুমিতকে বলে উঠল, আমি বলি চলো আমরা ইন্ডিয়া চলে যাই। প্রেরণার কথা শুনে সুমিত বলল, আরে হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছিলাম, চলো এখন তো কাজ অনেক সহজ হয়ে গেল। প্রেরণা বলল, আরে হ্যাঁ, আমার তো মাথাতেই ছিল না, এটা তো একটা বড় সুযোগ। প্রেরণার কথা শুনে সুমিত অবাক হয়ে গেল। কি কি সুযোগের কথা বলছো তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে তুমি কোনো গুপ্তধনের চাবি পেয়ে গেছো। প্রেরণা বলল, আরে গুপ্তধনের চাবি পেয়েছি। তুমি ভুলে গেছো তোমার বাবার সম্পত্তি, তার উপর তো তোমারও অংশ আছে, সেটা তো আমাদের কাজে লাগবে। সুমিত চিন্তিত হয়ে গেল। সে বলতে লাগলো, না প্রেরণা, এই প্রপার্টিতে আমার অংশ আছে ঠিকই, কিন্তু আমি কিভাবে মায়ের কাছে সেই প্রপার্টি বিক্রি করতে বলবো? আর প্রপার্টি বিক্রি না করলে তো টাকা পাওয়ার কোনো কথাই নেই। প্রেরণা বলল, আমি সব বুঝতে পারছি, তুই এত চিন্তা করিস না। সুমিত, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। আমাদের এছাড়া আর কোনো রাস্তাও নেই। আমরা যদি এই কাজ না করি তাহলে নতুন করে জীবন শুরু করতে পারবো না। সুমিত বলল, আরেকটা রাস্তা আছে, এখন থেকে চাকরি করা শুরু করি। বাড়ি তো একটা ভাড়া নিলেই হয়ে যাবে। দেখো, আমরা দুজনেই শিক্ষিত, দুজনেই যদি চাকরি করি তাহলে খুব সহজেই আমরা এই বিষয়টা ম্যানেজ করে নিতে পারবো। সুমিতের কথা শুনে প্রেরণা প্রচণ্ড রেগে গেল। বলতে লাগলো, চাকরি করা আমার কাজ না, আর শুধু তোমার চাকরিতে তো আমার জলও গরম হবে না। তুমি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে তাহলে একটা কথা ছিল। আর আমার ভাই ভাবিরা, তাদেরকে দেখেছো তো, তুমি যদি সাধারণ চাকরি করো তাহলে তাদের কাছে আমার মান সম্মান কোথায় থাকবে? তারা আমাদেরকে এমনভাবে অপমান করেছে। আমি তাদেরকে প্রমাণ করতে চাই যে তাদের সাহায্য ছাড়াও আমরা নিজেদের জীবন ভালোভাবে কাটাতে পারি। সুমিত বলতে লাগলো, কিন্তু বাবার মৃত্যুর পর আমরা তো একবারের জন্য মাকে ফোন করিনি বা তার সঙ্গে দেখা করতে যাইনি, এখন গিয়ে সম্পত্তির দাবি করব? প্রেরণা বলল, এতে দোষ কি আছে? তুমি তো তার ছেলে। আমার কথা শোনো, এখন নিজের দাদাকে আগে ফোন করো। সুমিত দ্বিধায় পড়ে গেল, বলল, দাদা?
ওর সঙ্গে তো বহু দিন হয়েছে কথা হয়নি। এছাড়াও ওর কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। ও কেন বাবার সম্পত্তি বিক্রি করতে চাইবে? প্রেরণা জোর দিয়ে বলল, তুমি একবার কথা তো বলে দেখো। অবশেষে সুমিত ফোন করলো, আর ফোনে যা শুনলো তাতে সুমিতের পায়ের নিচের মাটি সরে গেল। জানতে পারল অনেক কষ্টে সে ভালো চাকরি পেয়েছিল, কিন্তু বর্তমানে সে চাকরিও চলে গেছে। বহু চেষ্টা করেও আর কোনো ভালো চাকরি পাচ্ছে না তারা। জীবিকা চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে, তাতেও খুব একটা বেশি লাভ হচ্ছে না। তার দাদা তো আগের থেকেই পরিকল্পনা করছিল ভারতে ফিরে মায়ের কাছে সাহায্য চাইবে। এবারে দুই ভাই সিদ্ধান্ত নিল, এবার তারা একসঙ্গে বাড়ি ফিরবে আর বাড়ির অংশ মায়ের কাছ থেকে আদায় করবে। 10 বছর পর অমিত আর 8 বছর পর সুমিত বাড়ি ফিরছিল। এয়ারপোর্টে নামার পর তারা ট্যাক্সি নিয়ে নিজেদের শহরের দিকে নিজেদের বাড়ির পথে রওনা দিল। চেনা রাস্তাঘাট, চেনা অলিগলি দেখে মন ভারী হয়ে উঠছিল। অনেক স্মৃতি তাদের চোখের সামনে ভেসে আসছিল। যখন তারা ছোট ছিল, কোনো চিন্তা ছাড়াই বেঁচে থাকতো। সব দায়িত্ব বাবা মা নিজের কাঁধে তুলে নিয়েছিল। তাদের কখনো কোনো কষ্ট পেতে দেয়নি, সুখে শান্তিতে বড় করেছিল তাদের। কিন্তু ধীরে ধীরে স্বার্থপর হয়ে তারা নিজেদের জন্মদাতাকেই ছেড়ে চলে গিয়েছিল। আজ দুই ভাইয়ের চোখে জল ভরে এসেছিল। যখন ট্যাক্সি বাড়ির সামনে পৌঁছলো, তারা নেমে দেখে বাড়ির সামনে উৎসবের মতো পরিবেশ। হতভম্ব হয়ে তারা তাকিয়ে থাকে। তারপর তারা দেখতে পায় একটা বড় বোর্ডে লেখা শ্রী সুরেশ মেমোরিয়াল স্কুল। আসলে মালতী দেবীর উদ্যোগে পুরো বাড়ি মেরামত ও সংস্কার করে সেটিকে একটি স্কুলে পরিণত করা হয়েছে। আজকের যুগে যেখানে বিদ্যালয়কে শিক্ষার মন্দির বলা হয়, সেখানে তিনি এই পবিত্র কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজকাল যেখানে স্কুল কলেজগুলো শুধুমাত্র এক ব্যবসার রূপ ধারণ করেছে, ঠিক তখন মালতী দেবী তার বান্ধবী মিতার সঙ্গে মিলে একটি বিদ্যালয় গড়ে তুলেছেন, যেখানে খুব কম ফি নেওয়া হয় এবং গরিব বাচ্চাদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, সেই বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য একবেলার জন্য খাওয়ারেরও ব্যবস্থা ছিল। সময় গড়াতে গড়াতে যখন সমাজের অন্যান্য মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জানতে পারে যে তারা গরিব শিশুদের শিক্ষাদান করছে, তখন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিল। ধীরে ধীরে তাদের এই কাজের পরিধি বাড়তে লাগলো। বিদ্যালয়ের জন্য একটি ট্রাস্টও খোলা হলো, যাতে অনেক বড় বড় ব্যবসায়ীরা নিজেদের যোগদান করতেন। শুধু স্কুল শুরু হওয়া 2 বছরের মধ্যে পাশের বিল্ডিংটিকেও কিনে নিয়ে স্কুলের আওতায় আনা হলো। আজ তাদের সেই স্কুলের বার্ষিক উৎসব ছিল। প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের মেয়র। আজ মালতী দেবী স্কুল শহরের নামী স্কুলগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছিল এবং এখন তাদের প্রাথমিক স্কুল মিডল স্কুলের উন্নতি হওয়ারও অনুমতি পেয়েছিল। তাই আজ মালতী দেবী ভীষণ খুশি ছিলেন। স্কুলের বার্ষিক উৎসবে খুবই সরলতার সঙ্গে তারা সকলে উপস্থিত ছিলেন। উৎসব শেষে মালতী দেবী একটু অবসর নিয়ে বসেই হঠাৎ তার সামনে 2 ছেলেকে দেখতে পেলেন। প্রথমে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিলেন না। ভাবলেন হয়তো চোখে ভুল দেখছেন, কিন্তু যখন 2 ছেলে এগিয়ে এসে তার চরণ স্পর্শ করল, তখন তিনি বিশ্বাস করতে পারলেন যে সত্যিই তার 2 সন্তান তার সামনে এসে দাঁড়িয়েছে। চোখের জল বাদ মানছিল না। চোখের জলে ছেলেদের মুখও ঝাপসা দেখাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে তিনি চোখ মুছে ফেললেন এবং বললেন, দেখছি পথ ভুলে এখানে চলে এসেছো। না হলে এতদিন তো মায়ের খোঁজ পড়েনি তোমাদের। এত ব্যস্ত হয়ে গিয়েছিলে যে বাবার মৃত্যুর সময়ও বাবাকে শেষ দেখা দেখতে আসতে পারোনি। 2 ছেলের মাথা নিচু করে মায়ের কথা শুনছিল। কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল তাদের মাঝে। তারপর মালতী দেবী বললেন, যাক, বলো কেন এসেছো? আজ আমাকে কী কারণে মনে পড়লো তোমাদের? অমিত বলল, মা, তুমি ভালো আছো? মালতী দেবী হেসে বললেন, হ্যাঁ বাবা, অনেক ভালো আছি। একটা সময় ছিল যখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম, কিন্তু নিজের শক্তিতে নিজেকে সামলে নিয়েছি।
তারপর তিনি বললেন, তোমরা বসো, আমি তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে মালতী দেবী উঠে দাঁড়ালেন এবং রান্নাঘরের দিকে যেতে যেতে কাজের লোককে ডাকতে লাগলেন। এদিকে সুমিত আর অমিত এখনও বিস্ময় স্তব্ধ। তারা ভেবেছিল তাদের পুরো বাড়িটি নিশ্চয়ই আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেটি বিক্রি করে নিজেদের ভাগ নিয়ে চলে যাবে। কিন্তু এখানে এসে তারা যা দেখেছে সেটা দেখে তাদের এই আশা ভরসা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। যে বাড়িটিকে তারা ভেবেছিল হয়তো এখন ভগ্নপ্রায় হয়ে গেছে, সেটি এখন 3 তলা বিশাল ভবনে পরিণত হয়েছে এবং গর্ভের সহিত একটি প্রাথমিক বিদ্যালয়ের রূপ নিয়েছে। সব দেখে অমিত বলল, সুমিত, আমাদের সব পরিকল্পনা তো ভেস্তে গেল। কখনো তো এটা পরিকল্পনাও করতে পারিনি, চিন্তাও করতে পারিনি যে মা এমন একটা কাজ করতে পারবে। এখন কোন মুখে মায়ের কাছে বাড়ির অংশ চাইব? তখন সুমিত বলল, কিন্তু চাইতে তো হবেই দাদা। প্রেরণা তো এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আশা করে বসে আছে। যদি টাকা নিয়ে না যাই তাহলে আমাকে কাঁচাই চিবিয়ে খাবে। হ্যাঁ সুমিত, টাকার দরকার তো আমারও আছে। দেখ ভাই, বাবা মার কাছে সন্তান কখনোই কোনোদিনও বড় হয় না, তারা সব সময় তাদের কাছে ছোটই থাকে। বাড়িতে না হোক অন্তত দোকানের অংশ যদি পেতাম তাহলে ভালো হতো। কিছুক্ষণ পর মালতী দেবী খাবার পরিবেশন করলেন এবং সবাই একসঙ্গে খেতে বসলেন। খাওয়ার সময়ও অমিত আর সুমিত গভীর চিন্তায় ডুবেছিল। মালতী দেবী সব লক্ষ্য করছিলেন, তবে কিছু বলছিলেন না। মা, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। খাওয়ার শেষ হওয়ার পর অমিত বলল। মালতী দেবী শান্তভাবে বললেন, আমি জানি বাবা তুমি কি বলতে চাও, কিন্তু যেটার জন্য তোমরা এখানে এসেছো সেটা তোমরা পাবে না। দুই ভাই অবাক হয়ে মায়ের দিকে তাকালো। তখন মালতী দেবী বললেন, আমি তোমাদের মা, তোমাদের জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে তোমাদের রগে রগে চিনি। জানি তোমরা এখানে নিজের অংশ দাবি করতে এসেছো। একথা শুনে সুমিতের কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। মালতী দেবী আবারও বললেন, কিন্তু এখন এই বাড়িতে তোমাদের কোনো অংশ নেই, আর না তো এই বাড়িতে আমার অংশ আছে। এই বাড়ি আমি এখন স্কুলকে দান করে দিয়েছি। এছাড়াও তোমার বাবার দোকানও তিনি বিক্রি করে দিয়েছিলেন। দোকান তো আমার সেই সময়ই বিক্রি হয়ে গেছিল যখন তোমার বাবা অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তখন আমাদের অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু তোমাদের আমি কাছে পাইনি। তোমরা তখন বিদেশে নিজের নিজের জীবনে ব্যস্ত হয়েছিলে, আর যতটুকু টাকা বেঁচেছিল তা আমি স্কুলের ট্রাস্টে দিয়ে দিয়েছি, আর এই স্কুলটাকে তৈরি করেছি, বাড়িটাকে মেরামত করেছি। এখন এই স্কুল ট্রাস্টের হাতে চলে গেছে যাতে এই স্কুলটা ভালোভাবে চালানো যায়, আর আমি এই ট্রাস্টের একজন মেম্বার মাত্র। এই স্কুল, এই বাড়ি, এই সম্পত্তি এখন আমার একার হাতে নেই। তখনই অমিত রেগে গিয়ে বলতে লাগলো, কিন্তু মা, তোমার এসব করার দরকার কী ছিল? মালতী দেবী হাসতে হাসতে উত্তর দিলেন, বাছা, আমার জীবনের টাকা কখনোই গুরুত্বপূর্ণ ছিল না, আজও নয়। আমি তো শুধু চাইতাম যে আমার এই বাড়ি, এই সংসার আমার সন্তানদের মুখে উজ্জ্বল হোক। আমার এই ঘরে আমার নাতিপুতিরা ঘুরে বেড়াক, আনন্দের সঙ্গে আমরা বুড়ো বুড়ি নিজেদের জীবন কাটাই। কিন্তু তোমরা বিদেশে চলে গেছো, তোমরা আমাদের কথা ভাবোনি, তোমার বাবার কথা ভাবোনি। তারপর তোমার বাবার চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়েছিলাম। এত বড় বাড়িতে আমার একার ধারা থাকা সম্ভব হয়ে উঠছিল না। বাড়ির নির্জনতা যেন আমাকে গিলে খেতে আসছিল। তখন ভাবলাম, মানুষের সাহায্য করে যদি একটু ভালো লাগে, একটু ভরসা পাওয়া যায়, সমাজসেবাও হবে আর জীবনের একটা নতুন অর্থ খুঁজে পাব। আমি এক পা বাড়িয়েছিলাম আর ঈশ্বরও আমার পাশে দাঁড়িয়েছিলেন। এখন তো সময় কিভাবে কেটে যায় টেরই পাই না, আর একাকিত্ব সে তো আমার ধারে কাছেও আসতে পারে না। আর তোমাদের থেকেই তো আমি শিখেছি, সন্তানেরা বড় হলে তাদের নিজেদের জীবনে নিজেদেরকে বাঁচতে দিতে হয়, তাদেরকে স্বাধীন করে দিতে হয়। তোমরাও স্বাধীন হয়েছ, আমাদেরকেও স্বাধীন করে ছেড়ে রেখে গেছিলে। কেন অমিত, তুমিই তো বলেছিলে বড় হলে আর মায়ের আঁচলে বেঁধে থাকা যায় না। ঠিকই তো, তোমরা বড় হয়েছ, তোমাদেরকে আমি নিজের আঁচলে বেঁধেও রাখিনি, রাখতেও চাই না। তোমরা নিজেদের জীবনে সুখে থাকো, আমি নিজের সুখ খুঁজে নিয়েছি।
সেই সময়ে এক চাপরাশি এসে বলল, ম্যাডাম, আপনাকে কেউ দেখতে এসেছে, আপনার সঙ্গে কথা বলতে এসেছে। আসলে একটা বাচ্চাকে ভর্তি করার জন্য আপনার সঙ্গে কথা বলতে চায়। মালতী দেবী বললেন, ঠিক আছে, ওনাকে অফিসে বসতে বলো, আমি এক্ষুনি আসছি। তারপর ছেলেদের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে বাবা, তোমরা বিশ্রাম করো, আমি একটু কাজ সেরে আসছি। কথা বলে মালতী দেবী সেখান থেকে চলে গেলেন। মায়ের মুখ থেকে এমন উত্তর শুনে অমিত আর সুমিত হতাশায় নিমজ্জিত হয়ে গেল। পরদিন তারা দুজনেই হতাশ হয়ে খালি হাতে নিজেদের দেশে ফিরে গেল। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের এই কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমাদের কি মনে হয় মালতী দেবী যা করেছিলেন সেটা কি তিনি ঠিক করেছিলেন? ওনার সিদ্ধান্ত কি ঠিক সিদ্ধান্ত ছিল? তোমাদের যদি এটা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে নিজেদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।